তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to Hero 1 ইলেকট্রনিক্স ক্লাসের ক্লাস নাম্বার 18-তে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারের গত ক্লাসের যে ক্লাস এ বি এবং ক্লাস সি অ্যাম্প্লিফায়ার যেটি বাকি ছিল সেটার অংশ, প্লাস আজকে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আমরা কিছু পড়াশোনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার মানে কি? আমরা এই শব্দটি দ্বারা মানে তার যে নাম, এর নামটি দ্বারা কি বুঝতে পারি? এ এবং বি এর সমন্বয়। তাহলে অলরেডি গত ক্লাসে আমরা এটা কিভাবে কাজ করে, বিটা কিভাবে কাজ করে দেখে ফেলেছি। এটা হচ্ছে বেসিক অ্যাম্প্লিফায়ার। অনেক সময় ক্লাসে অ্যাম্প্লিফায়ার না এসে যদি পরীক্ষায় আসে যে ড্র দা বেসিক অ্যাম্প্লিফায়ার, ওয়েভ শেপ অফ বেসিক অ্যাম্প্লিফায়ার বা ফিগার অফ বেসিক অ্যাম্প্লিফায়ার, তাহলে ধরে নেবেন বেসিক অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, আর ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে এ এবং বি এর সমন্বয়। অর্থাৎ এর মতো ফুল সাইকেল সে আউটপুট দিবে না, আবার বি এর মতোও না। তাহলে এ এবং বি এর সমন্বয়টা কিভাবে করে, এটাই আমরা আজকের এই অ্যাম্প্লিফায়ার দ্বারা শিখব। তো ইটস আউটপুট সিগন্যাল, এই অ্যাম্প্লিফায়ারটার আউটপুট সিগন্যাল occurs between 180 ডিগ্রি টু 360 ডিগ্রি। 180 ডিগ্রি কার জন্য? বি এর জন্য। 360 ডিগ্রি এ এর জন্য। আমরা পড়ছি না যে ফুল সাইকেল ইনপুটের ফুল সাইকেলের সময় 360 ডিগ্রি পুরোটাই অন থাকে, বিজেটিটা অন থাকে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, আর ক্লাস বি এর ক্ষেত্রে 180 ডিগ্রি অন থাকে একটা, অপরটা অন থাকে বাকি 180 ডিগ্রিতে, মানে পুশ পুল আর কি। তাহলে এবির ক্ষেত্রে বলতেছে যে এই সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা পাওয়া যাবে 180 থেকে 360 এই রেঞ্জের মধ্যে। দিস টাইপ অফ অ্যাম্প্লিফায়ার ইজ বায়াসড এট এ ডিসি লেভেল। তাহলে এই ধরনের অ্যাম্প্লিফায়ারের বিশেষত্ব কি? এখানে বায়াসড মানে এক্সট্রা ডিসি ভোল্টেজ দিয়ে দেওয়া থাকে। এই ডিসি ভোল্টেজটাই মূলত এ এবং বি এই দুই প্রকার অ্যাম্প্লিফায়ারের মাঝামাঝি একটা জিনিস তৈরির ক্ষেত্রে কাজে আসে। তাহলে এই ধরনের অ্যাম্প্লিফায়ারে কি করা থাকে? ডিসি লেভেল বায়াস করা থাকে, যার মান অ্যাবোভ, উপরে অফ ক্লাস বি, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের যে ডিসি লেভেল তার থেকে উপরে, এন্ড বিলো দা ক্লাস এ। তাহলে যে ডিসি বায়াস বা ডিসি ব্যাটারির ভোল্টেজ যে এক্সট্রা করে আমরা সেখানে লাগিয়ে দিব, তার মানটা হবে ক্লাস বি এর বায়াসের তুলনায় বেশি আর ক্লাস এর বায়াসের তুলনায় কম। এই জিনিসটা কি আমরা একটু চিত্র থেকে দেখে নিই। এই যে দেখুন, এইখানে কিন্তু বায়াসড করা হয়েছে। আগে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের মতোই দেখতে, পুশপুলের মতোই, পুশপুলে এটা ডাইরেক্ট ছিল, কিন্তু এখন এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এটাকেই বলবো ডিসি বায়াসিং। এই ডিসি বায়াসিং এর এই ব্যাটারির মানটা কত হবে? বলা হচ্ছে এটা ক্লাস এ অ্যাম্প্লিফায়ার হলে যা হতো তার থেকে কম, আর ক্লাস বি হলে যা হতো তার থেকে বেশি। এই কাজটাই মূলত এই ব্যাটারির কথাই ওখানে বলা হচ্ছে, তার নাম কি? ডিসি লেভেল বা ডিসি বায়াসিং। ইট রিকোয়ার্স পুশ পুল অপারেশন। এটারও কি দরকার হয়? ক্লাস বির মতো পুশ পুল অপারেশনের প্রয়োজন হয়। পুশ পুল অপারেশন মানে এ একবার অন হবে, বাকি আরেকজন আরেকবার অন হবে, আবার এ অন হবে, তারপরে ও অন হবে। এই সিস্টেমটাই হচ্ছে পুশ পুল। তো এই ক্লাস এ বির ক্ষেত্রেও এই পুশ পুলটা প্রয়োজন হয়। ইটস রিকোয়ার পুশ পুল অপারেশন টু অ্যাচিভ ফুল আউটপুট সাইকেল। তাহলে পুরো একটা আউটপুট সাইকেল পাওয়ার জন্য এটার ক্ষেত্রেও পুশ পুল অপারেশন, দেখছেন এই তো দুইটা ট্রানজিস্টর, তাই না? তার মানে পুশ পুল অপারেশন সম্পন্ন করতে হয়। বাট ইট ডাজন্ট এক্সিবিটস ক্রস ওভার ডিস্টরশন। তাহলে এখানে ক্রস ওভার ডিস্টরশন কি হয় না, তৈরি হয় না, বা সে ইট ডাজন্ট এক্সিবিটস ক্রস ওভার ডিস্টরশন। সেখানে ক্রস ওভার ডিস্টরশন এটা হচ্ছে কি? ডিস্টরশন, যে কোনো কিছু ডিস্টরশন মানে কি? ডিস্টার্ব আর কি, মানে যে সিগন্যালটা আমি চাচ্ছি সেই সিগন্যালটা না হয়ে আরেক ধরনের বিকৃত হয়ে যাওয়া, সেটাই হচ্ছে ডিস্টরশন। এখন এই ক্রস ওভার ডিস্টরশন কি জিনিস,
এটার জন্য একটা স্লাইড আছে লাস্টে, আজকের ক্লাসের লাস্টে একটা স্লাইড আছে ক্রস ওভার ডিস্টরশন নিয়ে, তখন বুঝতে পারবেন। তো শুধু একটু মনে রাখেন যে ক্রস ওভার ডিস্টরশন হচ্ছে একটা ডিস্টার্বিং এলিমেন্টস। ক্লাস এবি অ্যাম্পলিফায়ার হ্যাজ এফিসিয়েন্সি অফ 25 to 78.5%। তাহলে ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কত? এমসিকিউ তে আসলো, পিএসসি এর ডিপার্টমেন্টাল এমসিকিউ প্রশ্ন, 25 to 78.5%। এখন আসেন ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের চিত্র যদি আঁকতে বলে, এই হচ্ছে সেই চিত্র। যদি আউটপুট ডিসি লোড লাইন দিয়ে আউটপুট আঁকতে বলে তাহলে হচ্ছে এই জিনিসটা। আপনারা এখানে বুঝতে পারতেছেন Q1 Q2 ওই বি এর মতো, ক্লাস বি এর মতো। একবার Q1 অন হবে, এখান থেকে পজিটিভ হাফ সাইকেলে Q1 অন হবে, তারপরে নেগেটিভ হাফ সাইকেলে Q2 অন হবে। এইভাবে করে ও একবার এ একবার, মানে পুশ পুল অপারেশন সম্পন্ন করবে। কিন্তু এইখানে একটা ডিসি ভোল্টেজ আগে থেকে দিয়ে দেওয়ার কারণে তার আউটপুট ওয়েভ শেপের মধ্যে একটা চেঞ্জ আসবে। এই যে সেই আউটপুট ওয়েভ শেপ, মনে করেন ইনপুটের আমরা এইটা হচ্ছে 180 ডিগ্রির কাটা আউটপুট ভোল্টেজ। আমরা যদি বলি এই আউটপুট নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট হচ্ছে এর দূর। আমি একটু কালো করে দিই জায়গাটা। এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট, আর বাকি টাইমে আউটপুট পাই নাই। ঠিক আছে? আবার পজিটিভের জন্য আউটপুট যদি বলি, পজিটিভের জন্য আউটপুট হচ্ছে এর দূর। এই টাইমে আমরা আউটপুট পেয়েছি, বাকি টাইমে আমরা আউটপুট পাই নাই। এই যে এই জিনিসটা এইখান থেকে উঠলো, কোনো আউটপুট পেলাম না, এটা হচ্ছে ইনপুট। ইনপুট আউটপুট একসাথে আর কি। এই ইনপুটের জন্য, ইনপুটের এই পর্যন্ত একটা জিনিসের জন্য আমরা কোনো আউটপুট পেলাম না। ইনপুট যখন বড় হয়ে একটু উপরে উঠলো, তখন আমরা আউটপুট পাওয়া শুরু করলাম। ঠিক আছে? এই যে একটা নির্দিষ্ট লেভেল, এই যে একটা নির্দিষ্ট উঁচু যাওয়ার পরে, উঁচু একটা লেভেলে উঠার পরে তারপরে আমরা আউটপুটটা যে পাচ্ছি, সেটাই হচ্ছে এই ভোল্টেজটা বা বায়াসিং ভোল্টেজটা। এই ডিসি বায়াসিং এর কারণেই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা কোনো আউটপুট পাচ্ছি না, তারপরে গিয়ে আউটপুট পাচ্ছি। সেম এখানের ক্ষেত্রেও, যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নেমে তারপরে আমরা আউটপুট পাচ্ছি, এর আগ পর্যন্ত মানে এই দাগ থেকেই আউটপুটটা শুরু হচ্ছে না। এই জন্য এই যে পরিমাণটা, সেটা নিচের দিকে হোক কিংবা উপরের দিকে হোক, সেটা নাম হচ্ছে কি? বায়াসিং ভোল্টেজ। আর 0 পয়েন্ট, এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, তো 0 পয়েন্টের একটু পরে গিয়ে আউটপুটটা শুরু হচ্ছে, এখানেও 0 পয়েন্টের একটু পরে গিয়ে আউটপুটটা শুরু হচ্ছে ওই বায়াসিং ভোল্টেজের কারণে। এইভাবেই আমরা এই আউটপুট, ইনপুট আউটপুট ওয়েভ শেপটা এঁকে দিতে পারি। সেম ভাবে ডিসি লোড লাইন, আপনারা সবাই জানেন এদিকে থাকে আইসি, এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন, এখানে থাকে বি অফ সিই। তো ডিসি লোড লাইনে করি কি, আইসি এবং বিসিই কিউ তে, এই বিসিই ভার্সেসে আমরা কি করি, একটা লাইন টানি আর একটা কিউ পয়েন্ট ডিটেক্ট করি, যেখানে ট্রানজিস্টরটা বায়াসিং করা থাকে। ওই বায়াসিং পয়েন্ট মানে বায়াসিং যে ভোল্টেজটা দিয়ে বায়াসিং করা থাকে, ওই ভোল্টেজের পয়েন্টটা আমরা দেখিয়ে দিই। তখন তার ভিতর দিয়ে একটা মিনিমাম কারেন্ট প্রবাহিত হয় আইকিউ, এবং তখন বিসিইর যে ভোল্টেজটা থাকে বিসিই কিউর পরিমাণটা হচ্ছে এত। তো ওইটা দিয়ে আমরা একটা কিউ পয়েন্টার জাস্ট একটা দেখিয়ে দিব। এটাই হচ্ছে কি আমাদের, যদি বলা হয় যে ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করতে ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের, তাহলে এটাই হচ্ছে সেই চিত্রটা। এখন আসেন ক্লাস সি অ্যাম্পলিফায়ার। ক্লাস সি এটা আবার কি জিনিস? এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে টিউন সার্কিট বলি, টিউন সার্কিট বা অনেকে এলসি সার্কিট বলে, এই সেই এলসি সার্কিট। ঠিক আছে? এলসি মানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে। আরসি সার্কিট তৈরি করতে গেলে রেজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে। ঠিক আছে? আর এল সার্কিট তৈরি করতে রেজিস্টর এবং ইন্ডাক্টর দিয়ে। আর এলসি সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট বলে অনেকে, এটার নাম ট্যাঙ্ক সার্কিটও। এলসি সার্কিট মানে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর দিয়ে যে সার্কিট গঠিত হয় সেটা। এই ধরনের সার্কিট যদি আমরা কালেক্টরের সাথে যদি লাগিয়ে দিই, আর ইনপুটটা যদি বেস ইমিটার এই জাংশনটাতে যদি ইনপুট দিই, তাহলে
যে সার্কিটটা গঠিত হবে সেটা হচ্ছে ক্লাস সি অ্যাম্পলিফায়ার। তো ক্লাস সি অ্যাম্পলিফায়ারের যদি আপনার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আঁকতে বলে তাহলে দেখতে এই ধরনের হবে, যে এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, মানে এই সিগন্যালটাই হচ্ছে মূলত এটা। হ্যাঁ, কিউ পয়েন্টটা কোথায়? কিউ পয়েন্টটা ডিসি লোড লাইনেরও নিচে অবস্থান করে। এটার অপারেটিং পয়েন্ট, এই সার্কিটের অপারেটিং পয়েন্টটা হচ্ছে যে ডিসি লোড লাইন থাকবে, ডিসি লোড লাইনের নিচেও অবস্থান করে। ঠিক আছে। আর আউটপুট সিগন্যালটা কি হবে? আউটপুট সিগন্যালটা হবে হচ্ছে হাফ, অর্থাৎ এই যে ইনপুট সিগন্যাল আপনারা খেয়াল করে দেখেন, এই ইনপুট সিগন্যালের কিউ পয়েন্টটা এই বরাবর হচ্ছে কি মিডল পয়েন্ট। এই ইনপুট সিগন্যালের উপরের দিকে একটা, এর নিচের দিকে একটা, এটা হচ্ছে মিডল পয়েন্ট, এই হচ্ছে কিউ পয়েন্ট। ঠিক আছে। তো কিউ পয়েন্টেরও উপরে এই যে এইখানে এই পর্যন্ত একটা পয়েন্ট আছে, যে জিরো পয়েন্ট আর কি, মানে ডিসি লোড লাইন যেখানে এসে এই জিরো বিন্দুর সাথে আইসির সাথে যেখানে ইন্টারসেক্ট হয়েছে সেই জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্ট পর্যন্ত কোনো আউটপুট পাওয়া যাবে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে এই ডট লাইনটা কিন্তু এই যে দেখুন এই এই তার মানে এই অংশটুকুর জন্য কোনো আউটপুট আমরা পাবো না, এটার জন্য কোনো আউটপুট পাবো না। আউটপুট এই জিরো পয়েন্টের পরের অংশের জন্য আউটপুট, অর্থাৎ এই অংশটাই আমরা এই যে এইখানে আউটপুটে দেখতে পাবো। এটা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে। অর্থাৎ ইনপুটে যদি আমরা এসি সাইকেল দিই তাহলে এই আউটপুটে কি পাবো? আউটপুটে যেটা পাবো, এই ধরনের ট্যাঙ্ক সার্কিট থাকলে সেটার কারণে চার্জ ডিসচার্জের একটা বিষয় থাকে, সেখানের জন্যই বেসিক্যালি ইনপুটের আমরা একটা নির্দিষ্ট অংশ পাবো না, এই নির্দিষ্ট অংশের পরের অংশটুকু আউটপুটে পাওয়া যাবে। এটা এঁকে দিলেই হবে। এটা যা চিত্র, মুখস্থের কিছু নাই, মানে চিত্রটা এঁকে প্র্যাকটিস করা এই আর কি। এখন এটা থিওরিটা আমরা যদি বলি, ক্লাস সি এমপ্লিফায়ার ইটস আউটপুট কারেন্ট ফলোস ফর লেস দেন 180 ডিগ্রি অফ ইনপুট সিগন্যাল। আপনারা খেয়াল করে দেখেন তো, এই যে আউটপুট সিগন্যালটা 180 ডিগ্রির কম না? 180 ডিগ্রি হতে গেলে তো এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইভাবে করে এই পর্যন্ত, তাই না? এখন এটা কি 180 ডিগ্রির থেকে কম না? এটা যদি 180 ডিগ্রি হতো জিনিসটা এরকম হতো না? এরকম হতো। তাহলে এইখান থেকে যদি শুরু হতো এইখানে গিয়ে যদি শেষ হতো তাহলে আমরা বলতাম হ্যাঁ 180 ডিগ্রি পথ অতিক্রম করছে। কিন্তু এইখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়ে এখানে যদি অতিক্রম করে তাহলে দেখেন তো এটা কি 180 ডিগ্রি হলো? 180 ডিগ্রি করতে কিন্তু এই জায়গা থেকে শুরু করে এখানে শেষ করা লাগতো, তাহলে 180 ডিগ্রির থেকে কম। এই কথাই বলা হচ্ছে ইটস আউটপুট কারেন্ট ফলোস ফর লেস দেন 180 ডিগ্রি অফ ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের 180 ডিগ্রি কম সিগন্যালকে সে ফলো করে and operate only with a tune circuit, তাহলে which provides a full cycle of operation for the tuned or resonance frequency। যে টিউন সার্কিটটা দেয়া আছে সেখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কারণেই বেসিক্যালি সে অপারেট করে এবং সেটা 180 ডিগ্রি ইনপুট সাইকেলের থেকেও কম সাইকেলকে ফলো করে। দিস ইজ ইউজড এজ এ টিউন এমপ্লিফায়ার। এটা সাধারণত টিউন এমপ্লিফায়ার হিসেবে, পাওয়ার এমপ্লিফায়ার না, টিউন এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এবি পর্যন্ত পাওয়ার এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার হয়, তবে ক্লাস এ এবং ক্লাস বি সবচেয়ে বেশি ব্যবহার হয়। বাকি যারা আছে ক্লাস এবি, ক্লাস সি, এরা সাধারণত পাওয়ার এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার হয় না। ক্লাস সি হয়ই না, সে হচ্ছে টিউন এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার হয়। এখানে একটা নোট লিখেছি, দেয়ার আর অ্যানাদার এমপ্লিফায়ার কল ক্লাস ডি। তাহলে আরো এমপ্লিফায়ার আছে কিন্তু আমাদের অত দরকার নাই, তারপর আমি নামটা লিখে দিয়েছি অনেকে যেন চিনে, যে ক্লাস ডি এমপ্লিফায়ার নামেও আর একটা এমপ্লিফায়ার আসলে আছে, হুইচ ইজ ইউজ ফর পালস অপারেশন। কখনো যদি আমাদের কোনো পালস তৈরি করা হয়, এভাবে সিগন্যাল, হ্যাঁ পালস সিগন্যাল যদি জেনারেট করা লাগে, তখন এই ধরনের যে অপারেশনটা, মানে পালস তৈরি করার জন্য যে এমপ্লিফায়ারটা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে ক্লাস ডি এমপ্লিফায়ার। ক্লাস সি এন্ড ক্লাস ডি এমপ্লিফায়ার আর নট অফেন ইউজ ফর পাওয়ার এমপ্লিফিকেশন। ক্লাস সি এবং ক্লাস ডি সাধারণত পাওয়ার এমপ্লিফায়ারের জন্য ব্যবহার করা হয় না। এখন আসেন ক্রস ওভার ডিস্টরশন। কিছুক্ষণ আগে আমি বলেছি যে ক্রস ওভার ডিস্টরশন কি জিনিস আমরা একটু দেখব। During the output signal crossover from positive to negative or vice versa, there are
some non-linearity in the output signal known as crossover distortion. মানে সহজ কথায় আউটপুট সিগনালে পজিটিভ এবং নেগেটিভ উভয়ের সময় একটার বিপরীত, যদিও উভয়ের সময় নন লিনিয়ারিটি, মানে যেটা এইভাবে স্বাভাবিকভাবে উপরে উঠার কথা ছিল, সে এবার উপরে উঠার কথা ছিল বা নিচে নামার কথা ছিল কিন্তু নামে নাই, একটু এখানে উল্টাপাল্টা দেখতে পেলাম। এই ধরনের লিনিয়ার না হয়ে যদি নন লিনিয়ারিটি, সেটা পজিটিভ দিকে হোক নেগেটিভ দিকে হোক, আমরা যদি দেখতে পাই, তাকে আমরা বলবো ক্রস ওভার ডিস্টরশন। ক্রস ওভার ডিস্টরশন অকার্স, সেটা সংগঠিত হয় অ্যাজ দ্য পুশ পুল সার্কিট। পুশ পুল যে অ্যাম্পলিফায়ার আমরা পড়েছি ক্লাস বির ক্ষেত্রে, সেখানেই এই ক্রস ওভার ডিস্টরশনটা তৈরি হয়। ডাজন্ট প্রোভাইড exact switching of the one transistor on and another transistor off at zero voltage condition. যখন ট্রানজিস্টরটা জিরো ভোল্টেজ পাবে ঠিক ওই মুহূর্তে অফ হয়ে যেতে হবে, আরেকজন অন হয়ে যেতে হবে। এই জিনিসটা একদম সঠিক এক্সাক্ট টাইমে হয় না বলেই এই ঘটনাটা সংঘটিত হয়। তাহলে আমরা যদি এটা চিত্র দেখতে চাই, এই হচ্ছে ইনপুট সিগন্যাল যদি এমন হয়, তাহলে আউটপুট এরকমই অনেক বড় করে এরকম আসার কথা ছিল, কিন্তু আউটপুটে দেখেন এই যে প্রথমে কিছু পাওয়া যায় নাই, তারপরে পাওয়া গেল, আবার নির্দিষ্ট সময় ধরে কিছু পাই নাই, তারপরে পাওয়া গেল, আবার পাই নাই। এই যে মধ্যখানে যে কিছু সময় জুড়ে আমরা কিছু পাই নাই, এটাই হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন। মানে পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় বা নেগেটিভ থেকে পজিটিভে আসার সময় একটা সার্টেন টাইমের জন্য যে তার লিনিয়ারিটি বৈশিষ্ট্য না রেখে যদি এভাবে নন লিনিয়ার বৈশিষ্ট্য শো করে, অনেক সময় এটা তো সহজ সোজাভাবে দেখানো হলো, অনেক সময় এরকমও হতে পারে, এই ধরনেরও হতে পারে। তো এগুলো সবগুলোই হচ্ছে কি ক্রস ওভার ডিস্টরশন। নন লিনিয়ার যদি কোনো সাইকেল আমরা দেখতে পাই, এগুলি হচ্ছে কি ক্রস ওভার ডিস্টরশন। এখন করব আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ফিডব্যাক ফিডব্যাক জিনিসটা কি আমরা সবাই জানি, যে রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে তার পরের দিন একটা কল আসলো, কোথা থেকে? রেস্টুরেন্ট থেকে, যে ফোন করে বললো যে স্যার আমি অমুক রেস্টুরেন্ট থেকে বলছি, আমাদের সার্ভিসটা আপনার কেমন লেগেছে? এখন আপনি চিন্তা করলেন, হ্যাঁ খুব ভালো লাগেছে, শুধু ওয়েটার ছিল একটু বেয়াদব। আপনি বলে দিলেন ফোনে যে রেস্টুরেন্ট আপনাদের খাবার তো খুব ভালো, আপনার অমুক ওয়েটারটা একটু সংশোধন হলে ভালো হবে। এই যে আপনি ফিডব্যাক দিলেন, মানে একটা ঘটনা ঘটে যাওয়া বা আউটপুট পাওয়ার পরে আবার ইনপুটে পুনরায় ফিরিয়ে দেওয়া বা আবার ফিডব্যাক দেওয়ার নামে হচ্ছে বেসিক্যালি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার দুই প্রকার, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক। তো আমরা আগে ফিডব্যাক কাকে বলে জিনিসটা একটু পড়ি। দ্য প্রসেস অফ ফিডিং, এটা হচ্ছে একটা প্রসেস, কি করা? ব্যাক দেওয়া বা ফিডিং করা এ পোরশন অফ আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যালের একটা নির্দিষ্ট অংশকে ব্যাক করে ইনপুটে আবার এনে দেওয়ার নামই হচ্ছে ফিডব্যাক অফ এ সিস্টেম such as amplifier to its input is called feedback. অর্থাৎ সহজ কথায় দ্য প্রসেস অফ ফিডিং, এটা হচ্ছে একটা প্রসেস, ফিড করার বা সামনে ইনপুটে ব্যাক করে দেওয়ার একটা প্রসেস, এ পোরশন অফ আউটপুট সিগন্যাল, আউটপুট সিগন্যালের একটা অংশকে অফ এ সিস্টেম, কোন একটা সিস্টেমের টু ইটস ইনপুট, ইনপুট সিস্টেমে ফিডব্যাক করে দেওয়া ইজ কল্ড ফিডব্যাক। পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক কি? When the feedback signal is in phase with the input signal, যখন ফিডব্যাকটা একই ফেজে থাকবে, ফিডব্যাকটা ইনপুট সিগন্যালের সাথে একই ফেজে থাকবে, তখন তাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। আমরা যদি একটু, যেহেতু ইলেকট্রিক্যালের ছাত্র, আমরা ওয়েভ শেপ নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যালের ওয়েভ। এখন আমি করলাম কি, আউটপুটের একটা ছোট টুকরাকে আমি ইনপুটে ফেরত দিতে চাচ্ছি, ওটা হচ্ছে এরকম। ওটাও এরকম দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিলাম। তাহলে আমার ইনপুট যখন শুরু হয়,
এই জিনিসটাও শুরু হয়। আমার ইনপুট যখন ম্যাক্সিমাম, এই জিনিসটাও ম্যাক্সিমাম। আমার ইনপুট যখন নেগেটিভ ম্যাক্সিমাম, এই জিনিসটাও নেগেটিভ, এই জিরোতে। ইনপুট যখন নেগেটিভ ম্যাক্সিমাম, এটাও নেগেটিভ ম্যাক্সিমাম। অর্থাৎ সহজ কথায় ইনপুট যেভাবে আছে, যেভাবে আচরণ করছে, এই আউটপুটটাও যদি সেম ভাবে, সেম ডিগ্রি অ্যাঙ্গেলে যদি অবস্থান করে, আচরণ করে, তাহলে আমরা বলবো এই ওয়েভটার সাথে এই ওয়েভটা ইন ফেজে আছে, একই ফেজে আছে। এখন আউট অফ ফেজ কি? আউট অফ ফেজ হচ্ছে এটা যেভাবে আছে, আমার যদি আউটপুটটা এই ধরনের হয়, তাহলে কি হলো, আমার ইনপুট বাড়লে এটা কমে যাচ্ছে, তাহলে ওর সাথে ওর একটা কি মিল নাই, আউট অফ ফেজ বলবো এটাকে, সম্পর্ক মিল নাই। অথবা আরো কি হতে পারে, আরো হতে পারে এইভাবে, ও শুরু হলো, এটা শুরু হয়েছে এইভাবে। তার মানে ও যখন জিরো, ও তখন মাইনাস সামথিং, ও যখন ম্যাক্সিমাম, ও তখন উঠতেছে মাত্র প্লাসের সামথিং। তাহলে এই দুইজনের সাথে ফেজের কোনো মিল নাই। কত একটা নির্দিষ্ট ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, যেটা আমরা এসি সার্কিটে শিখার কথা। তো এই যে নির্দিষ্ট পরিমাণ ডিগ্রি ফেজ আউট অফ ফেজে আছে, তখন আমরা বলবো এটাকে, এটার সাথে এটা আউট অফ ফেজ। তো এটা যদি ইনপুট হয়, এটা যদি আউটপুটের ফিডব্যাক অংশ হয়, যদি এই আউটপুটের ফিডব্যাক অংশটা ইনপুটের এই ওয়েভের সাথে যদি ইন ফেজে থাকে, ইন ফেজে মানে ও বাড়লে আমিও বাড়ি, ও কমলে আমিও কমি, এইভাবে যদি ইনপুটের সাথে আউটপুট ফেজটা যদি কি থাকে, ইন ফেজে থাকে, তখন তাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। when the feedback signal, এই যে ফিডব্যাক দেওয়ার জন্য যে সিগন্যালটাকে আমরা আনলাম, সে যদি ইন ফেজে থাকে উইথ দ্য ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যালের সাথে যদি ইন ফেজে থাকে, দেন ইট ইজ কল পজিটিভ ফিডব্যাক। অন আদার হ্যান্ড, অন্যভাবে যদি আমরা বলি, when the feedback signal is 180 degree out of phase to the input signal, that is it opposes the original applied signal, then it is called positive feedback। এই জিনিসটা একটু বুঝতে হবে। অন্যভাবে আমরা যদি বলি, when the feedback signal is 180 degree out of phase of the input signal, এখন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই পজিটিভ সিগন্যাল ইনপুট, এই হচ্ছে ফিডব্যাক সিগন্যাল, এই ধরনেরও হতে পারে, অথবা এই ধরনেরও হতে পারে। এই দুইটার যে কোনো একটা যদি থাকে, তখন তাকে আমরা বলবো পজিটিভ সিগন্যাল। এখন আপনারা বলবেন এটা তো আউট অফ ফেজ। এখন প্রশ্নকর্তা ওইটাই বলে দিছে যে পজিটিভ ফিডব্যাক হওয়ার জন্য ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাক সিগন্যালটার একই ফেজে থাকতে হবে, অথবা 180 ডিগ্রি, এইভাবে ঠিক হয় পজিটিভলি উল্টা আর নাইলে নেগেটিভলি উল্টা, হয় পজিটিভলি উল্টা নাইলে নেগেটিভলি উল্টা। মানে ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাক সিগন্যাল হয় সেম সেম থাকতে হবে, নাহলে 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকলেও সে তাকে আমরা পজিটিভ ফিডব্যাক বলবো। তাহলে এই দুইটা শর্ত হলে আমরা পজিটিভ ফিডব্যাক বলছি। এটা ছাড়া বাকি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যত যেভাবে থাকবে, সেটা হবে নেগেটিভ ফিডব্যাক। এখন আসেন ওভারঅল গেইন অর ক্লোজ লুপ গেইন অফ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আচ্ছা, আমরা এই একটা জিনিস ভুল পড়ায় ফেলছি আমি এইখানে, এটা পজিটিভ না রে বাবা, এটা নেগেটিভ হবে। আমি শীটের ঠিক করে দিব, এটা নেগেটিভ ফিডব্যাক। একই একই ভাবে যদি থাকে, কারণ উল্টা থাকলে তো সেটা পজিটিভ হবে না। একই যদি থাকে, অর্থাৎ ইনপুট সিগন্যালের সাথে যদি ফিডব্যাক সিগন্যালটা যদি একই দিকে থাকে পজিটিভ, আর যদি উল্টা ভাবে থাকে তাহলে হবে নেগেটিভ। উল্টা না, শুধু যে কোনো ভাবে যদি থাকে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করেও যদি থাকে, নেগেটিভ। তো এই হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আমি ভুল বলছি, এটা এখানে
লেখার মধ্যে আমি ভুল লিখে ফেলছি। এখন আসেন ওভারঅল গেইন অর ক্লোজ লুপ গেইন অফ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এটা যদি আমাদের বেসিক অ্যাম্পলিফায়ার এ হয়, মানে ক্লাস এ অ্যাম্পলিফায়ার আর কি, এটা যদি একটা বেসিক অ্যাম্পলিফায়ার হয়, আর ফিডব্যাক নেটওয়ার্কের যেটা আউটপুট থেকে যে অংশটা ফিডব্যাকের দিকে যাবে সেটার নাম দিলাম আমরা বিটা, ঠিক আছে, ফিডব্যাক নেটওয়ার্ক বিটা। আর যে সিগন্যালটা যাচ্ছে তার নাম হচ্ছে এক্স ফিডব্যাক, মানে সিগন্যাল ফিডব্যাক। আর যে সিগন্যালটা ঢুকছে এক্স অফ এস, মানে ইনপুট সিগন্যাল বা সিগন্যাল শুধু যেখানে ঢুকছে, মানে ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাককে কি করতে হবে, এক জায়গায় মিক্স করতে হবে না, সে জায়গাটার নাম হচ্ছে কি কম্পারেটর, ঠিক আছে। আর এই কম্পারেটরের যে আউটপুটটা বের হবে সেই আউটপুটটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল সিগন্যাল, মানে এই দুইজনের ডিফারেন্সিয়াল অবস্থায় যে সিগন্যালটা বের হবে সেটা এক্স ডি অথবা এক্স আই। আই মানে হচ্ছে এই বেসিক অ্যাম্পলিফায়ারে ইনপুট হিসেবে কাজ করবে হচ্ছে এক্স ডি অথবা এক্স ইনপুট, যেটা এইখানে যাওয়ার পরে যে অংশটুকু এদিকে আমরা দেখতে পাবো, মানে কাজে লাগানোর জন্য যেটা নিব সেটা হচ্ছে এক্স আউটপুট। তাহলে এক্স আউটপুট সমান সমান কি বলতে পারি, এ এক্স আই, ঠিক আছে, এ এক্স আই। এটা হচ্ছে এই এক্স আউটপুটের ফর্মুলা, মানে এই বেসিক এমপ্লিফায়ার এর সাথে যদি ইনপুট সিগন্যালকে গুণ করা হয় তাহলে আমরা কি এই আউটপুট এক্স আই কে পেয়ে যাব। এখন এইখানে আমরা কনসিডার করব, লেট আস কনসিডার দ্য ফলোইং নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এটা একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা কনসিডার করি। দ্য ডিফারেন্সিয়াল সিগন্যাল, এই যে এক্স ডি বা এক্স আই এর মানটা সমান সমান এক্স এস মাইনাস এক্স এফ, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল বা ইনপুট সিগন্যাল, ঠিক আছে। এই ইনপুট সিগন্যালটা সমান সমান কত, সমান সমান হচ্ছে এই এক্স এস, যে ইনপুটটা আমরা দিয়েছি এক্স এস, এটা থেকে যদি এই এক্স এফ কে যদি বিয়োগ দেওয়া যায়, মানে এখান থেকে যদি 10 টাকা আসে, 10 টাকার সাথে এটা 2 টাকা যোগ করলে কত হয়, 12 টাকা। এই 12 টাকা কোথায়, এই জায়গায়, তাই না। তাহলে আমরা যদি বলি যে এই জায়গার মানটা কত, এই জায়গার মানটা, যেহেতু এটা একটা কম্পারেটর বা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, আমরা এটাকে আমাদের জেনারেল অঙ্কের মতো যোগ করলে মিলবে না, ঠিক আছে, যে এটা 2 টাকা বা এটা 10 টাকা, এটা 2 টাকা, টোটাল হলো 12 টাকা, তাহলে যোগ করে দিই তাহলে হয়ে যাবে না। কিন্তু এটা একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হওয়ার কারণে এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ হবে, যোগ হবে না, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বিয়োগ হবে। তাহলে এক্স এস মাইনাস এক্স এফ দিলে যে মানটা হবে সেটাই হচ্ছে এক্স আই হবে। সেজন্য এক্স আই সমান সমান হচ্ছে এক্স এস মাইনাস এক্স এফ। ফিডব্যাক গেইন, এই ফিডব্যাক নেটওয়ার্কের গেইন বিটা সমান সমান কি, এক্স এফ বাই এক্স জিরো। অর্থাৎ এই ফিডব্যাক নেটওয়ার্কের এইদিকে কি আছে, এদিকে কি আছে, যে দুইটা জিনিস আমরা দেখতে পাবো, এই ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুট কোনটা, এটা, তাই না, এই এই জিনিসটার আউটপুট হচ্ছে এটা। তাহলে আউটপুট হচ্ছে এক্স এফ, ইনপুট হচ্ছে এক্স জিরো। তাহলে যে যে জিনিসটা এখানে কি আছে, এখানে মানে এখানে, এখানে মানে এক্স জিরো, তাহলে এক্স জিরো হচ্ছে এটার ইনপুট, আউটপুট হচ্ছে এক্স এফ কার, এই ফিডব্যাক নেটওয়ার্কটা। তাহলে আমরা বিটা সমান কি বলতে পারি, বিটা সমান সমান যেহেতু একটা গেইন আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে হচ্ছে এক্স এফ আর ইনপুট মানে হচ্ছে এক্স নট, তাহলে আউটপুট বাই ইনপুট কার জন্য, এই জিনিসটার জন্য। তাহলে বিটার মান বের হয়ে গেল এক্স এফ বাই এক্স জিরো। এন্ড বেসিক গেইন এ, তাহলে এই এর ক্ষেত্রে কি হবে, এই এর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে এর ইনপুট, তাই না। এই জায়গায় কি আছে এক্স আই, এই জায়গায় কি আছে এক্স আউটপুট। তাহলে এই অ্যাম্পলিফায়ার, বেসিক অ্যাম্পলিফায়ার এর গেইন কত হবে, বেসিক অ্যাম্পলিফায়ার গেইন এ সমান সমান আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে এক্স আউটপুট ডিভাইড বাই এক্স আই মানে হচ্ছে এক্স ইনপুট, ঠিক আছে। চলে গেছে না।
আচ্ছা, তাহলে আমরা এই দুইজনের গেইন কিভাবে বের করে দেখতে পেলাম। তো পরবর্তীতে ওভারঅল গেইন কিভাবে বের করব। ওভারঅল গেইনকে বলা হয় AF ইজ ইকুয়াল টু এক্স আউটপুট বাই এক্সএস। কিভাবে? এই হচ্ছে আউটপুট, আমরা কত পাচ্ছি সেটা x0, আর ইনপুটে কি দিচ্ছি সেটা হচ্ছে এক্সএস। তাহলে আউটপুট বাই ইনপুটকে টোটাল সিস্টেমটার ওভারঅল গেইন বলবো। তাহলে আউটপুট হচ্ছে x0, ইনপুট হচ্ছে এক্সএস, তাই না? এই জন্যই ওভারঅল গেইন AF সমান সমান x0 বাই এক্সএস। তাহলে x0 ঠিক থাকুক, এক্সএস এর মান কি? এক্সএস মানে হচ্ছে xi প্লাস xf। তাহলে এক্সএস মানে কি? এক্সএস মানে হচ্ছে এই xi প্লাস xf। এখন কিভাবে পেলাম? এই যে এই লাইনটাতে আপনারা একটু খেয়াল করেন, এই লাইনটাতে আমরা কি পড়েছি? xi সমান xs মাইনাস xf, তাই না? এখান থেকে এই xs এর মানটা যদি বের করতে বলে, এই xfটা কি করবেন? সমান চিহ্নের উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এই জিনিসটাই তৈরি হবে যে xi প্লাস xf। এটার পরিবর্তে আমরা এই জিনিসটা বসিয়ে দিব। সমান x0 কে আমরা xi দ্বারা ভাগ করব, এটাকেও xi দ্বারা ভাগ করব, এটাকেও xi দ্বারা ভাগ করব। মানে সহজ কথায় অঙ্কের মিলানোর সুবিধার্থে হর এবং লবকে xi দ্বারা ভাগ করে পাই। তাহলে এই জিনিসটাকে xi দ্বারা ভাগ করলে এরকম হবে, এটাকে xi দ্বারা ভাগ করলে xi কাটাকাটি গিয়ে 1 হবে, এটাকে xi দ্বারা ভাগ করলে xf বাই xi হবে। এখন উপরের জিনিসটা ঠিক থাকলো, নিচের 1টাও ঠিক থাকলো, যোগ এই জিনিসটাকে অঙ্কের মিলানোর জন্য xf বাই xi ইন্টু xi বাই x0 বাই এটা 0 xi, এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা যা এই লাইনটাও তা। কিভাবে? এই x0 যদি কাটাকাটি দিই, আলটিমেটলি xf বাই xi এইখানে চলে আসতে পারবো না? এই x0 ফাউ ফাউ নিয়েছি আমরা, শুধু শুধু নিলাম কেন? অঙ্ক মিলানোর জন্য নিয়েছি, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে এই এই ছোট্ট জিনিসটার হর এবং লব উভয় পক্ষকে x0 দ্বারা আমরা কি করব? উপরে নিচে গুণ করব। তাহলে xi কে x0 দ্বারা গুণ করলে এরকম হবে। আসলে x0 কাটাকাটি গেলে আবার আগের জায়গায় ফিরে যাওয়া যায়, সেই জন্যই আমরা এইভাবে করে নিব। কেন এইভাবে করে নিব? অঙ্ক সমাধান করার সুবিধার্থে। এখন x0 বাই xi কে a নামে ডাকা হয়। আপনারা বলবেন কোথা থেকে পেলাম? এই যে দেখুন, a সমান সমান কি? x0 বাই xi। আচ্ছা, পেলাম, তাহলে তার নাম a বসিয়ে দিলাম, a1 a প্লাস xf বাই x0 কে বিটা নামে ডাকা হয়। কোথায়? এই যে xf বাই x0 কে বিটা নামে ডাকা হয়, এই যে xf বাই x0 কে বিটা, তাহলে এটার পরিবর্তে বিটা, আর x0 বাই xi মানে তো a। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? বিটা ইন্টু এ বাই 1 প্লাস বিটা ইন্টু এ। এটাই প্রমাণ করলাম আমরা যে ওভারঅল গেইন সমান সমান এ, মানে বেসিক অ্যাম্পলিফায়ারের গেইন এ ডিভাইড বাই 1 প্লাস ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন ইন্টু বেসিক অ্যাম্পলিফায়ারের গেইন। এটা একটা প্রমাণ। এই জিনিসটা অনেক সময় মান দেয়া থাকে, ওভারঅল গেইন বের করতে বলে, তখন এইভাবে করে বের করতে হয়। Hence, for the negative or degenerative feedback amplifier, আমরা কি পেলাম? যে আসলে আমরা কি বুঝতে পারলাম সেখান থেকে? যে নেগেটিভ বা ডিজেনারেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার একই কথা। নেগেটিভ অ্যাম্পলিফায়ার যে কথা, ডিজেনারেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারও একই কথা। উভয়ের ক্ষেত্রেই এএফ মানে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ওভারঅল গেইন এর তুলনায় ছোট হবে। এই যে এএফ ইজ লেস দেন এ, এর মানের থেকে কি হবে? ছোট হবে। এখন কিভাবে বুঝলাম ছোট হবে? আপনারা এখানে ভালো করে দেখেন, এটা হচ্ছে এএফ এর মান, তাই না? আমরা বসিয়ে দিই এএফ। মনে করেন এর মান হচ্ছে 2, আমরা যদি এই সূত্রে যদি 2 বসাই, তাহলে 2 ডিভাইড বাই 1 প্লাস বিটা, ধরে নিলাম বিটার মান কথার কথা 1 ধরলাম, বিটা ইন্টু 2, এই তো। তাহলে নিচে কত হলো? 3, উপরে হলো 2। তাহলে এএফ এর মান কত হলো? এএফ
সমান সমান 2/3। 2-কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়? 2-কে 3 দ্বারা ভাগ করলে হয় 0.66, তাই না? 0.667। তাহলে হ্যাঁ, তাহলে আপনারা বলেন তো AF এর মান 0.667 আর এর মান হচ্ছে কত? 2। কে বড়? এ বড়। AF অলওয়েজ কি থাকবে? ছোট থাকবে। কিসের ক্ষেত্রে? মানে ওভারঅল গেইন সবসময় কম পাওয়া যাবে কার তুলনায়? বেসিক অ্যাম্পলিফায়ার গেইনের তুলনায়। কিসের ক্ষেত্রে? নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আমরা সেটা তো বুঝলাম। এই জন্য এখানে লিখেছি হেন্স ফর নেগেটিভ অর ডিজেনারেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার AF is always less than A। সিমিলার ভাবে একদম প্রমাণটা সিমিলার ভাবে হবে। সিমিলারলি যদি পজিটিভ অ্যাম্পলিফায়ার হয়, পজিটিভ অর রিজেনারেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে AF সমান সমান হবে 1 এখানে ছিল 1 প্লাস বিটা ইন্টু A, এটা হবে 1 মাইনাস বিটা ইন্টু A। এই হচ্ছে পার্থক্য। তাহলে পজিটিভ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে AF এর মানটা কি হবে? এর তুলনায় বড় হবে। আমরা একটু প্রমাণ করে দেখি। তো এই সূত্রের মধ্যে এর মানটা ধরলাম আগের মতো 2, তাহলে 1 মাইনাস বিটা ইন্টু A, তাই না? এখন এর মান ধরলাম 2। তাহলে 1 থেকে 2 গেলে কত হয়? 1 হয়। আচ্ছা, 2 ধরলে একটু ভেজাল হয়, আর একটু বাড়াই ধরি, 3 ধরি। এখন এখন ঠিক আছে। তাহলে বিটার মান 1, এর মান 3। তাহলে উপরে 3, নিচে 1 মাইনাস 3 মানে কত হয়? 2 হয়। তাহলে 3/2, কিন্তু মাইনাসের। অসুবিধা নাই, মাইনাস আসলে আমার সমস্যা নাই। তা 3/2 মানে কত? 1.5। আমি কি ভুল বলতেছি? ও এখানে সরি, বিটার মানটা বড় হবে। বিটার মানটা যদি বড় হয় তখন গিয়ে হচ্ছে গুলাই ফেললাম। একটু আবার দেখি। AF এর মান বের করছি, এর মান হচ্ছে 3। আমরা ধরে নিলাম 1 মাইনাস বিটার মান হচ্ছে 1 ইন্টু 3, তাহলে -2 মাইনাস 3/2। 3/2 মানে -1.5। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, নরমালি দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি AF এর মানটা কম দেখা যাচ্ছে, কিন্তু সামনে এই যে মাইনাস, এই মাইনাস দ্বারা কি মিন করে? একজন আরেকজনের বিপরীত। অর্থাৎ এ যদি আপনার 3 হয়, AF এর মানটা তার থেকে বেশি থাকার কথা। হয়তো এখানে আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই গেইন ধরাতে সমস্যা হচ্ছে। এটা হয়তো 1 হবে না, এটা 0 পয়েন্ট সামথিং জাতীয় কিছু একটা হবে, যেহেতু ফিডব্যাকটা খুব কম পরিমাণ ফিডব্যাক ইনপুটে যায়। তো এখানে যদি 0 পয়েন্ট সামথিং ধরা হয়, বেসিক্যালি এটা মানে পুরো গুণফলটা আর কি 1 এর নিচে চলে যাবে। 1 এর নিচে যখন যাবে তখন এই AF এর মানটা উপরে চলে আসবে। আমি যদি একটু করে বোঝানোর জন্য একটু বলি, এটা আমার যেখানে ভুল হচ্ছে আর কি, বিটার মানটা আন্দাজি ধরে ফেলতেছি। তো মনে করেন বিটার মানটা হচ্ছে 0.1 ইন্টু 3। এখন দেখেন উপরে 3.1 ইন্টু 3 মানে হচ্ছে 0.3 নাকি? 1 থেকে যদি 0.3 করা হয় 0.7। তাহলে 3-কে যদি 0.7 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 7। 4.428, তারপরে হলো 2, 4 পয়েন্ট ধরেন না 18 জাতীয় বা সামথিং। তখন এই AF এর মানটা
এ 3-এর তুলনায় কি হয়ে যাবে, বড় হবে। আসলে এখানে বিটার মানটা কিছু একটা আছে, আমি আন্দাজে ধরছি সেজন্যই মিলছে না। বাস্তব অঙ্ক আসলে সেখানে আপনারা এই ধরনের বিটার মানটা অরিজিনালি পাবেন আর কি। এইভাবে এএফ এর মানটা এর তুলনায় বড় হবে। তবে মনে রাখতে হবে এখানে প্লাস মাইনাস এগুলোকে হিসাবে আনা যাবে না। সেজন্যই এই এর এএফ এর মান হোক কিংবা এর মান হোক, উভয়ের ক্ষেত্রেই দেখুন মুড অফ, মানে দুই পাশে মুড অফ দেওয়ার অর্থ হচ্ছে তার শুধু মানটা নেন, দিক নেওয়ার দরকার নাই, প্লাস নাকি মাইনাস দেখার দরকার নাই। তাহলে এএফ এর মানটা বড় হবে কার তুলনায়, এর তুলনায়। তো এইভাবে আমরা নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এবং পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি আসবে মান নির্ণয় করতে পারি। তো অ্যাডভান্টেজ অফ নেগেটিভ ফিডব্যাক, কখনো যদি পরীক্ষায় আসে যে নেগেটিভ ফিডব্যাকের সুবিধা কি, এক হচ্ছে স্টেবিলাইজ গেইন, আউটপুট যে গেইনটা আমরা পাবো সেটা স্টেবিলাইজ করা বা স্টেবল হওয়া। ইমপ্রুভ ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অনেক উন্নত থাকবে, ঠিক আছে। ইনক্রিজড ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা ইনক্রিজ থাকবে, হ্যাঁ ব্যান্ডউইথটা বড় থাকবে। মোর লিনিয়ার অপারেশন এবং লোয়ার ডিস্টরশন। এই সুবিধাগুলো জাস্ট মুখস্থের জন্য আমি লিখে দিয়েছি, আপনারা এটা মুখস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো মোটামুটি আমার লেকচার এ পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন আর কি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন আছে আপনাদের? কারোর কোনো প্রশ্ন নাই? 04 নামে যিনি অ্যাড হয়েছেন, 04, এটা আবার কি ধরনের আইডি বলেন তো? জনাব 04 সাহেব, আপনি একটু আনমিউট করে কথা বলেন তো। জনাব 04 সাহেব, শুনতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে আপনাদের নাম দেখেন, কার নাম 04 হয়ে আছে নাম দেখেন। দেখতে পাচ্ছেন? 04, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? 04 আইডিটি কার? আমি কিন্তু এই ডিভাইসটা আজীবনের জন্য ব্যান করে দিব। দ্রুত কথা বলেন। শুনতে পাচ্ছেন 04? আমি কি রিপোর্ট করে দিব? রিপোর্ট করলে মানে ভালো হবে, এ তো কথা বলতেছে না উনি। কথা বলে না কেন? কি ক্লাস আপনারা আপনারা আমাদের আপনাদের দুইটা আইডি করে? দেখেন, আপনারা আপনাদের আইডি দেখেন যে আইডিতে 04 নামে কোনো কিছু আছে কিনা। আমি আবার বারবার বলছি, আপনাদের আইডি দেখেন 04 নামের কোনো আইডি আপনারা পান কিনা। যিনি 04 আছেন কথা বলেন। আপনার এই ডিভাইস দিয়ে কিন্তু আর ক্লাস করতে পারবেন না। স্বয়ং আমি এটা রিপোর্ট আনরিপোর্ট করলেও পারবেন না, আমি বারবার বলে দিচ্ছি, পারবেন না। এই জন্য এটা জুম সার্ভার থেকে আপনাকে ব্লক করে রাখা হবে আপনার ডিভাইসটা। 04 কথা বলেন। চলে গেছে। জি ভাই, চলে গেল দেখি। ওই তো তাহলে ঝামেলা ছিল। তাহলে বুঝছেন তো? তো চোরের অভাব নাই, চোরের দেশের মধ্যে থাকি। আমরা খুব ভালো জাতি, খুব ভালো জাতি। আমার আপনাদের প্রতি কোনো রাগ অভিযোগ নাই, কিন্তু আমার পড়ানোর ইচ্ছা গলা টিপে হত্যা করা হয়েছে, পড়ানোর পড়ানোর ইচ্ছাকে মেরে ফেলা হয়েছে। জি এই ভাই, ইচ্ছা বুঝতে মেরে পারছি ভাই, ফেলার এই জন্যই পিছনে তো ভাই বড় আপনি কারণ হচ্ছে এগুলো। আমাদের পড়াইতে যাচ্ছেন না। কেমনটা লাগে? এগুলো হচ্ছে যে সবচেয়ে বড় বড় শত্রু, বড় কারণ, ঠিক আছে।
মনে হইতেছে ভাই ফিজিক্যালি যদি আপনি ক্লাস করতে পারতাম তাইলে মনে হয় যে কোনো চোর মোর থাকতো না, যাই হোক, এত এরকম মনে রেস্ট্রিকশন হয়। করে যেহেতু কোনো লাভ নাই, আপনাদের শর্ট টাইমে ক্লাস যেহেতু শেষ হচ্ছে, দুই চারটা আরো কথা বলি। বলেন ভাই বলেন। প্রতিদিন প্রতিদিন 2টা থেকে 3টা ফোন আসে আমার কাছে, যে ভাইয়া আমি আপনার ভিডিও কিনতে চাই। যখন আমি বলি আমি এগুলো তো বিক্রি করি না, বলে যে এখন আমি সৎ থাকতে চাইছি, সেজন্য আপনার থেকে কিনতে চাইছি। এই ধরনের ভিডিও ভাইয়া রাস্তায় রাস্তায় পাওয়া যায়, অনেকেই ছাড়তেছে 500 টাকা 400 টাকায়, তাহলে ওদের থেকে নিয়ে নি। আমি বলছি আমি কখনোই অনৈতিক কোনো কিছুকে সাপোর্ট করি না, নিতে বলি না। তো এখন আপনি নৈতিকভাবে বিক্রিও করবেন না, এখন আমরা নিলে সেখানেও বাধা দিবেন, এখন আমাদের তো পড়তে হবে, এখন আমরা নিয়ে নিচ্ছি, এটা বলে ফোন কেটে দেয়। প্রায় জনের ফোন আসে, দুই একজন অবশ্য ব্যতিক্রম। দুই একজন বলে যে এ, আমি নিচ্ছি না ভাইয়া, কিন্তু অপেক্ষায় থাকলাম, যখন আপনার সুযোগ হয় দিয়েন। তো কত সামলাবো, আর তো পারি না। আপনারা তো শুধু একটা মেয়ের আইডি দেখছেন, শুধু মেয়ের আইডি না, আরো অনেকগুলো আইডি আছে, অনেকগুলো ছেলের আইডি আছে। জি ভাই, নতুন নতুন আইডি খুলে খুলে ই করতেছে। তো সুতরাং আমার কাছে এগুলো বিতৃষ্ণা লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আমি ইউটিউবে মনে হয় ছেড়ে দিব। ওটা দুই চারটা ডেমো দিছিলাম, এখন মনে হয় ওগুলো আসলে ছেড়ে দিব। কারণ ছেড়ে না দিলে আমি এটা আসলে রেখেও লাভ হবে না, কিছু মানুষ শুধু শুধু টাকা খরচ করবে এসব। ছেড়ে দিচ্ছে না স্যার, আজকে আমারে স্যার অন্য মানুষ না, আমারে মেসেজ করছে, আমারে ফেসবুকে মেসেজ করছে সাদিয়া বিনতে আনোয়ার নামে একটা আইডি, যে আর বাবু ত্রিপুরা স্যারের ভিডিও লাগবে আচ্ছা যাই হোক, তো এই যে আপনাদের কিনা। আমি মানে ওর জন্য নাম্বারটা নেওয়ার জন্য এরা এরা কত খারাপের খারাপ, মানে অনেকেই আছে যে শুধু এই যে আমার গ্রুপে অনেকগুলো ছেলে আছে, এদেরকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, হ্যাঁ এই করি সে করি, তোমাকে বিয়ে করব। আমাকে মেসেজ গুলো পাঠায় ছেলেরা, কি জন্য? বিনিময়ে শুধু আমার ভিডিও দিতে হবে। এগুলো কোনো কথা? শুনতেই তো কেমন লাগে এগুলা, তারপরে কি বলে এগুলা? আমি ভাবলাম যে এখানে থাকে, ও আবার হয়তো বা আমার সাথে পরে আর মেসেজ দিবে না। আমি হচ্ছে গিয়ে চেষ্টা করলাম যে ওর নাম্বারটা নিতে, ও নাম্বারটা দিতে রাজি হলো না। পরে বললো যে ভাই আমি নেব কিভাবে। আমি বলে এক পর্যায়ে বলেই বললাম যে আমি তো ক্লাস করছি সব। তাই বলছে যে আমি ওগুলো নেব কিভাবে, যে আমি বলতেছে যে গুগল ড্রাইভে পাবেন, আপনি বিকাশ নাম্বারে বা রকেট নাম্বারে এই টাকা দিতে হবে। মানে আমাকে 1500 টাকার অফার করছে, যে 1500 টাকা দিতে হবে, আপনি সব পাবেন। তো বললাম আমি যে টাকা পাঠাবো সে নাম্বারটা দেন। পরে বলছে যে নাম্বারটা তো এজেন্ট নাম্বার, আপনি যখন টাকা পাঠাবেন তখন আমাকে মেসেজ করেন, ঠিক আছে। তো বললাম আমাকে নাম্বারটা দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। পরে আর দেখি দেয় নাই নাম্বার। মানে অবশ্যই এই গ্রুপও আছে, কারণ ইলেকট্রনিক্স অফার করছে, আমার যে ইলেকট্রনিক্সও আছে। এই যে 4 দেখলেন না, নাম্বার 4 দিয়ে যেটা ঢুকলো, এইরকমই হতে পারে স্যার। ওই সাদিয়া বিনতে আনোয়ার নামে এই আইডি থেকেই আমাকে মেসেজ করছে, মানে মানে ওই রেড মার্ক গ্রুপও দেখি যে ওই আইডি থেকেই করে। হুম, কি অবাক করার বিষয়! আরে কতগুলো মানুষ টাকা খরচ করে, কষ্ট করে, পরিশ্রম করে পড়ালেখা করবে, আবার কিছু মানুষ সেটা কি একটা জি বাজে। ভাই, এলা ভাবলে ভাই অনেক খারাপ লাগে। যেমন এই কোর্সটা করার জন্য কত স্ট্রাগল করে আমরা ই করছি এজ এ স্টুডেন্ট হিসেবে। করতে পারি না, কারণ আমার লোক নাই আমাদের সমাজে, এমন লোক ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা নিজেরাও কিছু করতে পারতেছি না। এখন আমরা যে আপনাকে রিকোয়েস্ট করবো দাদা ক্লাস নেন বা এই সেই, আমরা তো সেই মুখটাও আমাদের নাই। এই জন্য আমি কি তখন করবো, আমাদের বললেন কিছুই তো করতে পারতেছি না। ওই যত দূর যা ওই আইডির মধ্যে রিপোর্ট মারি ওই পর্যন্তই, তাছাড়া তো কোনো কিছু করতে পারি না। খুব ইচ্ছা ছিল ভাই যে দরকার হলে দাদার কাছে গিয়ে ক্লাস গুলা করে আসি, কিন্তু এরকম তো কোনো স্কোপ নাই। এখন তো ভাই এমন মনে হচ্ছে যে